আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য ল টিচ স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। আজকে আমাদের লেকচার 3। এর আগে আমরা 2টা লেকচার কমপ্লিট করেছিলাম রেজিস্ট্রেশন অ্যাক্টের উপর। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা ঘুরে আসতে পারেন। আজকে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা দলিল নিবন্ধন করতে অস্বীকার করবে। এর আগের লেকচার দেখেছিলাম কোন কোন দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক, বাট আজকে দেখব কোন কোন ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা দলিল নিবন্ধন করতে অস্বীকার করবে, কোন কোন ক্ষেত্রে নিবন্ধন করতে হবে এবং কোন কোন সময় নিবন্ধন করতে হবে, অর্থাৎ নিবন্ধন অফিসে আপনাকে দলিল উপস্থাপন করতে হবে নিবন্ধনের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখা যাচ্ছে সেকশন 19। সেকশন 19-এ বলা হচ্ছে, যদি এমন কোনো দলিল আপনি নিবন্ধনের জন্য উপস্থাপন করেন যেই দলিলগুলো নিবন্ধনের জন্য বোধগম্য নয়, অর্থাৎ নিবন্ধন কর্মকর্তা বুঝতে পারতেছে না, এই ধরনের ভাষায় যদি আপনি কোনো দলিল নিবন্ধনের জন্য উপস্থাপন করেন তাহলে সেই দলিলগুলো নিবন্ধনের জন্য নিবন্ধন কর্মকর্তা অস্বীকার করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি যেই জেলায় নিবন্ধন অফিসে আপনি নিবন্ধনের জন্য দলিলটা উপস্থাপন করলে সেই জেলার যে প্রচলিত ভাষা, সেই প্রচলিত ভাষায় দলিলটার একটা অনুবাদ আপনাকে জমা দিতে হবে নিবন্ধন অফিসে, এবং ওই যে অনুবাদটা তৈরি করলেন সেই অনুবাদের একটা কপি অবশ্যই দলিলের সাথে সংযুক্ত আপনাকে করতে হবে। তাহলে নিবন্ধন কর্মকর্তা সেই দলিলগুলো নিবন্ধন করবেন। তার মানে নিবন্ধন কর্মকর্তা বুঝতে পারতেছে না, অর্থাৎ বোধগম্য নয় এমন ভাষায় লিখিত দলিল নিবন্ধন করার ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা অস্বীকার করতে পারেন। তবে যদি আপনি ইংরেজি ভাষায় কোনো দলিল নিবন্ধনের জন্য উপস্থাপন করেন তাহলে সেইগুলো দলিল নিবন্ধন করতে নিবন্ধন কর্মকর্তা অস্বীকার করবেন না। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 20। সেকশন 20-তে বলা হচ্ছে, যদি যেই দলিল আপনি নিবন্ধনের জন্য উপস্থাপন করলেন সেই দলিলের ভেতরের অন্তর্বর্তীকালীন লাইন, লেখা বা কোনো শূন্যস্থান যদি মুছে যায় এবং সেই জায়গাটাতে, অর্থাৎ যেই জায়গার মানে শূন্যস্থান বা লাইনটা মুছে গেছে সেই জায়গায় যদি যে ব্যক্তি দলিল সম্পাদন করছেন তার যদি দস্তখত অর্থাৎ স্বাক্ষর না থাকে তাহলে সেই দলিলগুলো নিবন্ধন করতে অস্বীকার করবেন। এরপর বলছে সেকশন 21। সেকশন 21-এ আমরা দেখতে পাই, যদি দলিলের যে মানচিত্র, পরিকল্পনা, এই জিনিসগুলো যদি অসম্পূর্ণ বিবরণ থাকে তাহলে সেই দলিলগুলো নিবন্ধন করতে অস্বীকার জানাবেন নিবন্ধন কর্মকর্তা। অর্থাৎ আপনি যেই দলিলটা নিবন্ধনের জন্য উপস্থাপন করছেন সেই দলিলের যে মানচিত্র বা আপনার যে মানে ক্রাইটেরিয়া কিছু আছে সেইগুলো যদি আপনার অসম্পূর্ণ থাকে বা পরিকল্পনা, অর্থাৎ যেই পরিকল্পনাটা দলিলে থাকে সেই দলিলটা যদি অসম্পূর্ণ অবস্থায় থাকে ওই ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা তা নিবন্ধন করতে অস্বীকার জানাবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 22। সেকশন 22-তে বলছে, যেই দলিলগুলা, অর্থাৎ যেই দলিলটা আপনি নিবন্ধনের জন্য উপস্থাপন করবেন সেই দলিলটা শনাক্ত করার জন্য, অর্থাৎ সেই দলিলে মানে পর্যাপ্ত যে সম্পত্তি, অর্থাৎ যেই সম্পত্তিটার জন্য আপনি দলিল করতেছেন এবং এই দলিলটা নিবন্ধনের জন্য উপস্থাপন করছেন ওই সম্পত্তির সঠিক বিবরণ যদি না পান, ঠিক আছে, তা মানে পর্যাপ্ত বিবরণ যদি না থাকে দলিলে তাহলে সেই ক্ষেত্রে সেই দলিলটা নিবন্ধন করতে অস্বীকার করবেন নিবন্ধন কর্মকর্তা। আচ্ছা, এরপর বলা হচ্ছে সেকশন 23। সেকশন 23-তে বলা হচ্ছে, দলিল নিবন্ধনের জন্য উইল ছাড়া, ঠিক আছে, উইল ছাড়া অন্যান্য দলিল নিবন্ধনের জন্য আপনাকে যেদিন থেকে দলিলটি সম্পাদিত হবে সেদিন থেকে 3 মাসের মধ্যে আপনাকে নিবন্ধন করার জন্য উপস্থাপন করতে হবে। আচ্ছা, অর্থাৎ উইল বা অস্থাবর সম্পত্তি ছাড়া স্থাবর সম্পত্তির দলিল যেদিন থেকে সম্পাদিত হবে সেদিন থেকে নিয়ে 3 মাসের মধ্যে আপনাকে নিবন্ধন করার জন্য উপস্থাপন করতে হবে। এরপর সেকশন 23A-তে বলা হচ্ছে, যদি এমন কোনো ব্যক্তি দ্বারা কোনো দলিল নিবন্ধিত হয় যেই ব্যক্তি নাকি দলিল নিবন্ধনের যোগ্য নয়, অর্থাৎ প্রতারণার মাধ্যমে যদি কোনো ব্যক্তি দলিল নিবন্ধন করে ফেলে, অর্থাৎ আপনার একটা দলিল, আপনি ওই দলিলের মালিক, কিন্তু অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে ঠকানোর উদ্দেশ্যে, আপনার সাথে প্রতারণা করার উদ্দেশ্যে আপনার সেই দলিলটা আপনাকে না জানিয়ে নিবন্ধন অফিসে গিয়ে তার নিজের নামে নিবন্ধন করে ফেললো,
তখন সেই ক্ষেত্রে আপনার প্রতিকারটা কি সেটা সেকশন 23A তে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেদিন থেকে আপনি প্রতারণার বিষয়টি জানতে পারবেন সেদিন থেকে নিয়ে 4 মাসের মধ্যে আপনাকে দলিল নিবন্ধনের করা, অর্থাৎ পুনরায় ওই একই দলিল আপনার নামে নিবন্ধন করার জন্য নিবন্ধন অফিসে উপস্থাপন করতে হবে এবং অবশ্যই এই প্রতারণার বিষয়টি লিপিবদ্ধ করে নিবন্ধন অফিসে জমা দিতে হবে দলিলের সাথে। আচ্ছা, তার মানে 23তে দেখলাম যদি কোনো ব্যক্তি দলিল নিবন্ধন করে তাহলে তাকে অবশ্যই দলিল সম্পাদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে তার নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। আর 23A তে বলা হচ্ছে প্রতারণার শিকার যদি কেউ হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দলিল যেদিন থেকে প্রতারণার বিষয়টি জানতে পারবে সেদিন থেকে 4 মাসের মধ্যে তার নিবন্ধনের জন্য নিবন্ধন অফিসে উপস্থাপন করতে হবে এবং সাথে অবশ্যই প্রতারণার বিষয়টি লিপিবদ্ধ করে দলিলের সাথে জমা দিতে হবে। আচ্ছা, এরপর দেখব সেকশন 24। সেকশন 24 এ কি বলা হচ্ছে? সেকশন 24 এ বলা হচ্ছে যদি কোনো দলিল একাধিকবার সম্পাদিত হয় তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সর্বশেষ যেদিন দলিলটি সম্পাদিত হবে সেই দিন থেকে নিয়ে 4 মাসের মধ্যে দলিলটি নিবন্ধনের জন্য নিবন্ধন অফিসে উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে সেকশন 25। সেকশন 25 এ বলা হচ্ছে অনিবার্য কারণবশত, অর্থাৎ মানে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নাই, নিয়ন্ত্রণের বাহিরে যদি এমন কোনো ঘটনার শিকার হন আপনি যে ঘটনার কারণে আপনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে যে দলিলটা নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে তার মধ্যে আপনি উপস্থাপন করতে পারলেন না এবং সেটা আপনার নিয়ন্ত্রণের বাহিরে কোনো ঘটনার কারণে হয়েছে, অর্থাৎ অনিয়ন্ত্রিত কোনো ঘটনার কারণে হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি সেই দলিল নিবন্ধনের জন্য 4 মাসের মধ্যে, অর্থাৎ সময় শেষ হয়ে যাওয়ার পরবর্তী 4 মাসের মধ্যে আপনাকে নিবন্ধনের জন্য নিবন্ধন অফিসে উপস্থাপন করতে হবে। তবে এইখানে নিবন্ধন যে ফিটা নির্ধারিত হয়ে আছে, অর্থাৎ দলিলের যে ফি নির্ধারণ করা হয়েছে এই নিবন্ধন আইনের অধীন, সেই ফি এর 10 গুণ বেশি ফি আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মধ্যে দলিল নিবন্ধন করতে ব্যর্থ হয় তখন তাকে 4 মাসের মধ্যে, অর্থাৎ পরবর্তী 4 মাসের মধ্যে দলিল নিবন্ধনের কারণ, নিবন্ধন না করার কারণ আদালতে উপস্থাপন নিবন্ধন অফিসে উপস্থাপন করে তারপরে 4 মাসের মধ্যে তাকে নিবন্ধন করতে হবে এবং সেক্ষেত্রে তাকে নিবন্ধন ফিস দিতে হবে 10 গুণ বেশি, অর্থাৎ যেই ফিটা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত ফি এর 10 গুণ বেশি ফি তাকে প্রদান করে তারপর নিবন্ধন করার জন্য উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 26। সেকশন 26 এ হচ্ছে যদি দেশের বাহিরে কোনো দলিল নিবন্ধিত হয়, অর্থাৎ দেশের বাহিরে যদি কোনো দলিল সম্পাদিত হয় তাহলে সেই ধরনের দলিল কিভাবে নিবন্ধন করবেন আপনি? তাহলে এই ধরনের দলিল যেদিন থেকে দেশে আসবে সেই দিন থেকে নিয়ে শুরু করে 4 মাসের মধ্যে তার নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনার একটা দলিল দেশের বাইরে আপনি আপনার অপর পার্টির সাথে সম্পাদন করলেন, ঠিক আছে, এখন এই দলিলটা বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের একটা জায়গা, সেই জায়গারই একটা দলিল আপনি দেশের বাইরে সম্পাদন করলেন, এখন সেই দলিলটা আপনি কিভাবে নিবন্ধন করবেন? সেই দলিলটা যেদিন থেকে দলিলটা দেশে আনবেন আপনি সেদিন থেকে নিয়ে শুরু করে 4 মাসের মধ্যে নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে নিবন্ধন অফিসে। আচ্ছা, আর এরপর লাস্টলি বলা হচ্ছে সেকশন 27 এ বলা হচ্ছে উইল নিবন্ধনের কোনো সময়সীমা নাই। এর আগেও আমি 2টা লেকচারে বলেছিলাম যে উইল নিবন্ধন বাধ্যতামূলক নয়, উইল এবং অস্থাবর সম্পত্তির দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক নয়, এগুলো হচ্ছে অপশনাল। তো সেকশন 27 এ ওই একই কথাই বলা হচ্ছে যে উইল নিবন্ধন বাধ্যতামূলক নয় এবং এই উইলগুলো নিবন্ধনের জন্য কোনো নির্ধারিত সময়সীমা এই আইনে উল্লেখ করা হয়নি। উইলকারী যখন প্রয়োজন মনে করবেন তখনই তিনি এই উইল নিবন্ধনের জন্য উপস্থাপন করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সেশন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দিয়ে দেব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাতে করে আমার যে নতুন লেকচার ভিডিওগুলো সেগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো নেক্সট সেশনে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।